অন্ধকার যতই ঘন হোক আলো একদিন আসবেই। চোখের জলে ভিজে গেলেও স্বপ্ন একদিন ফুটবেই। মানুষ হার মানে না যতক্ষণ হৃদয়ে বিশ্বাস থাকে। প্রতিটি গল্প বেঁচে থাকে যখন পাঠক মনে রাখে। হ্যালো লিসেনার্স, আমি রোকসানা, স্বাগতম জানাই তোমাদের রোকসানাস লাইভ ক্যানভাসের নতুন পর্বে। আজ আমরা শুনবো ইলমা বেহরোজের আমি পদজ উপন্যাসের 59তম পর্ব। তাহলে আর দেরি না করে চায়ের কাপ হাতে নাও, মনটা শান্ত করো আর চলো ডুবে যাই পদজের সেই আবেগময় জগতে। পর্ব নাম্বার 59। মাথার ওপর সূর্য নিয়ে কলসি কাখে পূর্ণা আজিদের বাড়িতে ঢুকে। পাতলা ছিপছিপে গরম, অথচ কাখে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন, এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণা আসতে দিল না। সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে আমি পারি না, এমন কিছুই নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি। মাসেক 6 আগেই বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফেরাও চাইলা না, ভাবিরে চোখে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি, পানি নিতে আইসো? আমাদের টিউবওয়েল, শুনছি খালাম্মার কাছে, একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বলেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথার ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোই না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনও দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মিলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলবারে চলে আসে, দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাখে তুলতে গিয়ে হয় সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ ছাপটা যেন এখনও মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালামারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো। কি কও, আমি লইয়া যাবো কলসি? আমি কি তা বলেছি ভাবি, কাখে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও বাড়ির বউ তো শরম লজ্জায় ডরে বাইরে হই না, নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হতেই লজ্জা, ভাসুরের সাথে শুতে লজ্জা নাই? পূর্ণা কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানির চোখ মুখের রং পাল্টে যায়, ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি, তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা সরে বলল, কি কইরা জানছো? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসেই জানালা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিজ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, উনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণার দেখে মায়া হয়, সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি। 12-13 দিন যখন চেপে রাখতে পেরেছি, সারা জীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিজ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইব না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে। পূর্ণা কলসি কাখে তুলতে সক্ষম হয়, কিন্তু ভার খুব বেশি, এখনই কোমর মচকে যাবে বোধহয়। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি, চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না, আমি চাই না এমন করতে। শফিক ভাই তো আমাগোর থানার পুলিশ মানুষ, আমার ছোটু বোনটা 1 মাস ধইরা হারাইয়া গেছে, অনেক খুঁজছি পাই নাই, পুলিশ দিয়ে খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে উনার সাথে। আসমানি ফোপাতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যাবে এখনই। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না, যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না, দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনের ছাড়া একটা দিনও থাকতে পারতাম না।
তোমার সাথে তো 1 মাস আগে আরো 2বার দেখা হয়েছে, কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে ছেড়ি মানুষ হারাইয়া গেলেও কাউরে কইতে নাই, মানুষ ভাববো সেরা নিয়া পালাইছে। আচ্ছা ভাবি আমি আসি আজ, কাল এসে সব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদের বাড়ির উঠোন ছাড়ে। পথে উঠতে দেখা হয় আজিদের মার সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তনু বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কিরে সেরি পানি নিতে আইছিলি? জি খালা, কলসির ভারে দেহি সাপের লাহান বাইকা গেছসলো, বললেন জয়তনু বেগম। পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে, সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়া শাদি কি করবি না? তোর বইনে না আইসে বিয়া দিবে মনে হয়। তোর লগে হাওলাদার বাড়ির কোন স্যারার নাকি ঢলাঢলি চলে, বললেন জয়তনী বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে উঠে, রেগে যায়, বলে, আপনাকে কে বলেছে? এইসব কিস্সা বাতাসে ছড়ে, এমন আর করিস না পূর্ণা। গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তো আর এক কিস্সাও আছে। কয়েক বছর আগে বেজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে, অহন আবার এমন কিস্সা কইরা বেড়াইলে কেউ বিয়া করব না। অহন দেখ তোর বইনে কোনো ল্যাংড়া লোলা দেখা বিয়া দিতে পারিনি, বললেন মালেহা। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি, সে কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে। পূর্ণারে কে বিয়া করব না করব সেটা তো আপনারা দেখতে কয় নাই কেউ। পূর্ণা না তাকিয়ে চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের বাঁ পাঁজর ছ্যাদ করে উঠল। উপস্থিত 3 জন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে, কি সুন্দর। পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার, নিজের রংটা আগে দেখেন। এই সেরা, তুই কই থেকে আইসো? বাপের নাম কি তা? বললেন মালেহা। কেন, পছন্দ হইছে? সেরি আছে, বিয়া দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ফটফট করে। মৃদুল যেন বিরাট রসিকতা করছে, এমনভাবে হাসলো পূর্ণা। মৃদুল কলসি কাঁধে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামাইয়া হাঁটো। মালেহা বানু ও জয়তনু বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনো দেখাইতেছে কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণ চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্যে? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আইয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে। চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসলো। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা। বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যে নেই। পূর্ণার পরনের কাপড়খানি ভিজা, কলসি থেকে পানি পড়েছে বোধহয়। কিছু অংশ পেট ও একপাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে। মাথায় ঘোমটা নেই। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগুরিনি? পূর্ণা ঠোঁটে হাসি রেখেই বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর চট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটো ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে, তার প্রশংসা করেছে। দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা আসে, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক দুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খুলে, আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস, তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি, একদম চিন্তা করবি না। আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এমুখো হোস না। আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি তোর আপা।
লেখাগুলো এলোমেলো, অগুছালো, মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা একগাছি চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। আর এভাবেই শেষ হলো আমি পদজ উপন্যাসের 59তম পর্ব। প্রতিটি চরিত্র, প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের কোনো না কোনো বাস্তবতার সাথে মিশে যায়। হয়তো পদজার চোখের অশ্রু আমাদের ভেতরের গল্পও মনে করিয়ে দেয়। তোমাদের এই গল্প কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো রোকসানাস লাইফ ক্যানভাসে। আগামী পর্বে আবার দেখা হবে এক নতুন অধ্যায়ের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।